আচ্ছা, আজকে আমি তোমাদের শুরু করছি নতুন চ্যাপ্টার। আগের দিন দ্রবণ শেষ করেছি, আজকে হচ্ছে তার পরের চ্যাপ্টার তড়িৎ রসায়ন। ঠিক আছে, তড়িৎ রসায়ন মানে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা, সেই সেলটা আমরা এর আগে যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করেছি। যে ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ সেল বা যেটা ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে দুটো আমরা বলতে পারি সংজ্ঞা হিসাবে, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে এইটার আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ বলতে একটা হচ্ছে যেমন ভোল্টীয় কোষ বা ড্যানিয়েল সেল, যেটা তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এই ক্ষেত্রে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ভোল্টীয় কোষ। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, সেটা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো টাইপ। তাহলে আমরা আজকে প্রথম যেটা দেখবো, এটা পুরোপুরি আমাদের নতুন জিনিস, কারণ এর আগে আমরা 9 10 পর্যন্ত যেগুলো পড়েছি, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ পাঠাতাম, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতো। আর তড়িৎ রাসায়নিক কোষটা ঠিক উল্টো, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে কোষের মধ্যে এবং তার ফলে তড়িৎ উৎপন্ন হবে, এখানে তড়িৎ উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ রসায়ন, সেই জন্য এর নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, এর মধ্যে আমরা এখন সেই জন্য একটা, আমরা জারণ বিজারণ ব্যাপারটা তো আগে জানি। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়লে জারণ হয়, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়। আর তড়িৎ রাসায়নিক কোষ যেটা, সেই ক্ষেত্রে আমরা আজকে একটা বিশেষ কোষ যেমন ড্যানিয়াল কোষ, ড্যানিয়াল কোষের একটা গঠন ব্যাখ্যা করার মাধ্যমে আমরা তড়িৎ রাসায়নিক কোষটা ভালো করে বুঝবো। এটা বেসিক জিনিস, এটা বুঝতে হবে। এইটা পরীক্ষায় আসবে না, কিন্তু পরে এর উপরে বেস করে কিছু প্রবলেম আছে যেগুলো আসবে। আমি তোমাদের 7 রকমের প্রবলেম করাবো। আপাতত সেলটার বেসিক জিনিসটা আমাকে বুঝতে হবে। কি হয় দেখো, এখানে একটা তড়িৎ রাসায়নিক কোষের ছবি এখানটায় আছে। এখানটায় কি কি আমি নিয়েছি দেখো, এটা হচ্ছে একটা জিঙ্কের তড়িৎদ্বার, আর এখানটায় হচ্ছে জিঙ্ক সালফেট একটা দ্রবণ। আচ্ছা, এটা হচ্ছে কপার সালফেট দ্রবণ, আর এটা হচ্ছে কপারের একটা তড়িৎদ্বার। তাহলে এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আর এই দুটো শেলকে কানেক্ট করেছে একটা জিনিস, যেটাকে আমরা বলি কি লবণ সেতু বা সল্ট ব্রিজ। আচ্ছা আসছি, তাহলে প্রথম ব্যাপারটা কি, তড়িৎ রাসায়নিক কোষ যেটা, সেই ক্ষেত্রে একটা বা দুটো তোর ভোল্টামিটার একটি বা দুটি ইয়ে থাকবে আমার এখানটায়। তড়িৎ রাসায়নিক কোষে দুটো তড়িৎ, এই ক্ষেত্রে আমার এ একটা পাত্র, এ একটা পাত্র, দুটো পাত্র আছে। এই পাত্রের মধ্যে আমি কি করেছি, জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি, এখানে একটা জিঙ্কের দণ্ডটা এর মধ্যে নিমজ্জিত করা আছে। আর একটা পাত্রে কি আছে বা ভোল্টমিটারে কি আছে, এর মধ্যে কপার সালফেট দ্রবণ আছে, আর এখানটায় কপারের একটা দণ্ড রাখা আছে। এখন আর এই তারের সাহায্যে এটা যোগ করা আছে, এখানে একটা চাবি রাখা আছে। চাবি এখনো কানেকশনটা করা হয়নি, কানেকশনটা খোলা আছে, মানে কোষটা এখনো সম্পন্ন হয়নি। এইটাকে আমরা কি বলবো, একটা অর্ধকোষ, এটাকে একটা বলবো অর্ধকোষ। দুটো অর্ধকোষ মিলে কি হবে, একটা পূর্ণ কোষ বা একটা সরলবর্গীয় কোষ, যেটা পরে আমরা আসবো। তাহলে এটা হচ্ছে একটা ড্যানিয়াল সেল। তাহলে ড্যানিয়াল সেলে একদিকে থাকছে জিঙ্কের দণ্ড জিঙ্ক সালফেট, কপারের দণ্ড কপার সালফেট। একটা অ্যানোড হবে, একটা ক্যাথোড হবে। কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। কেন বা কিভাবে আসছে জিনিসটা আমরা বিশেষ করে বুঝিনি। তাহলে এইবার আমরা যদি এই চাবির সাহায্যে যোগ করে দিই, এটা একটা ভোল্টমিটার আছে, আমরা বুঝতে পারবো ইলেকট্রিকের প্রবাহটা কোন দিক থেকে হচ্ছে ভোল্টমিটারে। আচ্ছা, তাহলে ইলেকট্রিকের প্রবাহটা, এবার আমরা চাবিটা যদি কানেক্ট করে দিই, তাহলে দেখব যে তড়িৎ এই পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ ড্যানিয়াল কোষটা সম্পন্ন হয়েছে, কোষের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটতে শুরু করেছে। কারণ এই ক্ষেত্রে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটবে, কিছু রাসায়নিক বিক্রিয়া বলতে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া। জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটছে এখানটায়। যখনই আমরা এই পরিবাহী তারটাকে চাবির সাহায্যে যোগ করে দেব, তখনই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, মানে কোষটা পুরো সম্পূর্ণ হলো। অর্ধকোষে দুটো অর্ধকোষ নিজের মতো রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে এটা হবে, এটা বাইরে থেকে কিছু প্রয়োজন হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে রাসায়নিক বিক্রিয়া করবে। রাসায়নিক বিক্রিয়া করার ফলে তড়িৎ উৎপন্ন হবে, সেই তড়িৎটা আমরা ভোল্টমিটারে বুঝতে পারবো। তাহলে এখানটায় কিভাবে কি তৈরি হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে যখনই চাবির সাহায্যে যোগ করলাম, তাহলে আমরা কি দেখবো, প্রথমে জিঙ্ক, জিঙ্ক দণ্ডটা। আচ্ছা, সময়ের সাথে সাথে এবার কিছু আমরা কি করলাম, চাবিটা যখনই যোগ করলাম, তড়িৎ বিক্রিয়া মানে পুরোপুরি ড্যানিয়াল সেলের রিঅ্যাকশনটা শুরু হয়ে গেছে। এখন
কি কি জিনিস আমরা পর্যবেক্ষণ করতে পারছি। এক নম্বর কন্ডিশন দেখছি সময়ের সাথে সাথে জিঙ্কের দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর কি হচ্ছে এর সাথে সাথে কপারের দণ্ডটা মোটা হচ্ছে বা কপারের দণ্ডে এসে কপার জমে এটা আস্তে আস্তে ওজনটা বাড়ছে। এই একটা দেখতে পাচ্ছি। আর কি দেখছি জিঙ্ক সালফেট দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়ছে। আর কি দেখতে পাচ্ছি কপার সালফেট দ্রবণে Cu2+ এর গাঢ়ত্ব কমে যাচ্ছে। আর কি দুটো তড়িৎ বিশ্লেষণ দ্রবণই কিন্তু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকছে। এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবার এইগুলোর কারণ আমরা ব্যাখ্যা করব ড্যানিয়েল কোষ থেকে। দেখো কিভাবে ব্যাপারটা ঘটছে। এবার যখনই আমরা চাবিটা এর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, পরিবাহী তারের সঙ্গে যখনই যুক্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে জি কি করছে দুটো ইলেকট্রন ত্যাগ করছে -2p। অ্যানোডে হচ্ছে জিঙ্ক কি করছে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হচ্ছে এবং দ্রবণে চলে আসছে। সময়ের সাথে সাথে দ্রবণে আসছে, তার ফলে কি জিঙ্ক দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং জিঙ্ক সালফেট দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকছে। আর যে দুটো ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করলো সেটা ইলেকট্রোডেই ছিল, সেটা তখন এই পরিবাহী তারটা যোগ করা আছে, পরিবাহী তার দিয়ে কোথায় পৌঁছাচ্ছে কপার দণ্ডে এসে পৌঁছাচ্ছে। ইলেকট্রন দুটো ত্যাগ করে তার ফলে কি এই যে তড়িৎদ্বারটা ঋণাত্মক হয়ে গেল। তাহলে এইখানটায় অ্যানোড হচ্ছে ঋণাত্মক। তড়িৎ বিশ্লেষণ আর এই তড়িৎ রাসায়নিক কোষের পার্থক্য এই জায়গাটায়। তড়িৎ বিশ্লেষণ যেটা আমরা করেছিলাম আগে পড়েছি যে এরকম একটা তড়িৎ বিশ্লেষণ করেছিলাম, মনে করে রাখো। একটা পাত্র, একটা ভোল্টমিটার আছে, যার মধ্যে দুটো তড়িৎদ্বার আছে। ইলেকট্রিসিটি যদি আমরা চালনা করি ব্যাটারির সাহায্যে, তাহলে দেখতাম এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড হচ্ছে। ক্যাথোডটা কিন্তু নেগেটিভ আর অ্যানোডটা ছিল সেখানটায় পজিটিভ, আগে যেটা আমরা পড়ে এসেছি। কিন্তু তড়িৎ রাসায়নিক ক্ষেত্রে পুরোপুরি উল্টো। এখানটায় ইলেকট্রন আধিক্য কোথায়, জিঙ্ক দুটো ইলেকট্রন তড়িৎদ্বারে ছেড়ে দিচ্ছে, তাহলে এই তড়িৎদ্বারটা তখন কি হচ্ছে নেগেটিভ আয়নগ্রস্ত হচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যানোড। এখানে উল্টো। আচ্ছা, ইলেকট্রনগুলো এদিক দিয়ে পরিবাহী তারের মাধ্যমে কপার দণ্ডে এসে পৌঁছচ্ছে। কপার দণ্ডে যখন দুটো ইলেকট্রন এসে পৌঁছচ্ছে তখন কপার সালফেট দ্রবণে কি আছে Cu2+। তাহলে এই Cu2+ তখন কি করছে তড়িৎদ্বারে যাচ্ছে, তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে নিস্তড়িৎ পরমাণুতে পরিণত হয়ে কপারের গায়ে আস্তে আস্তে জমা হয়ে যাচ্ছে। তারপরে সময়ের সাথে সাথে জিঙ্কের দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কপার দণ্ডটা কি হচ্ছে মোটা হয়ে গেছে। তাহলে এবার বিক্রিয়াটা কি হচ্ছে, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে তো এটা হয়ে গেল। ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে Cu2+ +2e Cu। তাহলে এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে এটা হাফ সেল, এটা হাফ সেল, এটা অর্ধকোষ, এটা অর্ধকোষ। দুটো কোষ যদি আমরা পূর্ণ করি তাহলে কি হবে, পূর্ণ কোষ পেয়ে যাব। আর এটা হচ্ছে টোটাল সেল রিঅ্যাকশন Zn plus Cu2 plus Zn2 plus Cu। তাহলে অ্যানোডে এখানটা জারণ হচ্ছে আর এখানে বিজারণ হচ্ছে, কারণ আমরা কি জানি ইলেকট্রন ছাড়লে জারণ আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। তাহলে এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, এটা বিজারণ বিক্রিয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে কি ক্যাথোড। এটা ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। তাহলে তড়িৎ বিশ্লেষণ, তাহলে ড্যানিয়েল সেলের আসল ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার তড়িৎটা কেন উৎপন্ন হচ্ছে, তার কারণ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে, তার ফলে ইলেকট্রনটা কোন দিকে পৌঁছচ্ছে, জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন যাচ্ছে। তাহলে এবার ইলেকট্রিসিটি কোথায় চালিত হবে, কোন দিকে চালিত হবে, প্রচলিত নিয়ম কি, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার জাস্ট উল্টো দিকে ইলেকট্রিসিটি প্রবাহটা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন, দুটো ইলেকট্রন জিঙ্ক থেকে কপারের দিকে যাচ্ছে। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, কপার থেকে বা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, বা কপারের দণ্ড থেকে জিঙ্ক দণ্ডের দিকে তড়িতের প্রবাহ হবে, আমরা তড়িৎ প্রবাহ পাবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ড্যানিয়েল সেল। তাহলে ড্যানিয়েল সেলের মূল বিষয় যেটা, দুটো আলাদা আলাদা ভোল্টামিটার আছে। এখানে দুটো ভোল্টামিটারকে কানেকশন করেছি কি, একটা সল্ট ব্রিজ এবার আমরা আসবো, একটা সল্ট ব্রিজের মাধ্যমে কানেকশন করেছি। এখানে একটা জিঙ্কের দণ্ড নিয়েছি, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, কপারের দণ্ড কপার সালফেট দ্রবণ নিয়েছি। এইবার আমরা চাবির সাহায্যে যখন পরিবাহী তারটাকে জুড়ে দিচ্ছি তখন কোষটা সম্পন্ন হচ্ছে। এবার কোষ যখনই সম্পন্ন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটছে। জারণ বিজারণ বিক্রিয়া ঘটার ফলে কি হচ্ছে, ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফারের ফলে তড়িৎ উৎপন্ন হচ্ছে। সেই তড়িতের প্রবাহটা আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে ড্যানিয়েল কোষের একটা গঠন। আমাদের এই বেসিক জিনিসটা জানতে হবে।
অ্যানোডে এখানটায় কি হচ্ছে জারণ বিক্রিয়া, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডটা হচ্ছে নেগেটিভ, কেন বললাম জিঙ্ক দুটো ইলেকট্রন এখানে ছেড়েছে, তাহলে এই তড়িৎদ্বারটা ইলেকট্রন আধিক্য হচ্ছে, এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আর এটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, কারণ এই তড়িৎদ্বার থেকে Cu2 দুটো ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং এটা ধনাত্মক হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে, তাই এটা ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। আমরা আগে যেটা পড়েছিলাম ক্যাথোড ছিল সেখানে নেগেটিভ, এখানে ক্যাথোড কিন্তু পজিটিভ। তড়িৎ রাসায়নিক কোষ পুরোপুরি উল্টো জিনিস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল সেল রিঅ্যাকশন, এটা ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া, এটা ক্যাথোডের বিক্রিয়া, পূর্ণ সেল রিঅ্যাকশন হচ্ছে এটা। এইবার আমরা দেখব সল্ট ব্রিজটা। সল্ট ব্রিজটা কি বা কেন হচ্ছে, জিনিসটা কি সল্ট ব্রিজে, সেই জিনিসটা এবার আমরা একটু দেখব। সল্ট ব্রিজ হচ্ছে বা লবণ সেতু, সেটা কি দিয়ে তৈরি আগে আমরা দেখি। KNO3 KCl NH4NO3, এই যে জিনিসগুলো পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান, প্রায় সমান, তাদের নিয়ে সেইগুলোকে এই সল্ট ব্রিজে রাখা হয়। মানে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগটা প্রায় সমান, তাদেরকে নিয়ে সল্ট ব্রিজটা তৈরি করা হয়। কিভাবে হয়, এই যে এইগুলোকে, এই সমস্ত দ্রবণ পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের সাথে অল্প পরিমাণে এগারা এগারা বলে একটা পদার্থ, সেটা মেশানো হয়, মিশিয়ে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করে ইউ টিউবের মধ্যে ঢেলে দেওয়া হয়, এটা একটা ইউনল আছে, ইউনলের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরে সেটাকে শীতল করা হয়। শীতল করলে এটা জেলির মতো জমে যায়, জেলির মতো জমে এই ইউনলটা বোঝাই অবস্থায় থাকে, এইগুলো এর মধ্যে থাকে। এটা হচ্ছে সল্ট ব্রিজ। এর কাজটা কি করছে, যদি এই সল্ট ব্রিজটা না থাকতো তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা ঘটতো না, বিক্রিয়াটা ঘটতো না। কেন ঘটতো না, কারণটা তোমাদেরকে আমি বলবো। তাহলে এই সল্ট ব্রিজের তাহলে সল্ট ব্রিজের গঠন বলতে, সল্ট ব্রিজে এই সমস্ত পদার্থ যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান, তাদের সাথে এগারা এগারা মিশিয়ে উত্তপ্ত করে তারপরে ঠান্ডা করা হয়, সেটা জেলির মতো সল্ট ব্রিজ এই কাঁচের নলের মধ্যে জমে যায়, এটা ইউনল একটা, এটা হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। তাহলে এর কাজটা কি, তাহলে এর এক নম্বর কাজ, এক নম্বর কাজ হচ্ছে কি, দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে সংযোগ স্থাপন করা, এক নম্বর কাজ। দু নম্বর কাজ কি, তড়িৎ নিরপেক্ষ, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুটোই কিন্তু তড়িৎ নিরপেক্ষ, এই দুটো দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করে, ঠিক আছে। আর কি করে, এই সলিউশন এবং এই সলিউশন, এই দুটো দ্রবণ বা দুটো সলিউশন যাতে মিশে না যায় সেই দিকটা লক্ষ্য রাখা, এই তিনটে হচ্ছে সল্ট ব্রিজের মূল কাজ। এখন আমরা বিক্রিয়াটা, এবার আমরা ডিটেইলসে একটু যাই। তাহলে সল্ট ব্রিজের এছাড়া এই কাজটা তো আমরা দেখলাম, তাহলে সল্ট, এই যে বিক্রিয়াটা ঘটছে বা সল্ট ব্রিজ এখানে কি কাজটা করে, কাজটা সল্ট ব্রিজ যেটা করে সেটা আমরা দেখব। কিভাবে দেখব, যে সল্ট ব্রিজ কি করছে সেটা জানার জন্য আগে আমরা একটু জিনিস দেখি। এইখানটায় যখনই আমার ড্যানিয়েল সেলটা কমপ্লিট হলো, তখন সময়ের সাথে সাথে কি হচ্ছে, Zn প্লাস আয়নটা তড়িৎদ্বার থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে চলে আসছে। তার ফলে কি হচ্ছে, এখানটায় Zn প্লাস আয়নের আধিক্য বেড়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা সেটা পজিটিভ আধান যুক্ত হয়ে যাচ্ছে, ধনাত্মক আধান পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময় পর এখান থেকে এখানে যদি পজিটিভ আধান খুব বেশি হয়ে যায়, এখান থেকে Zn2 প্লাস আর এখানে আসতে পারবে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ সেটা পজিটিভ আধান হলো এবং আশাটাও Zn2 প্লাস এর আশাটাও বন্ধ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রে কি হচ্ছে, Cu2 প্লাস যখন এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে SO4 মাইনাস এই 2 মাইনাস যেটা আছে সালফেট আয়ন, তার আধিক্য অর্থাৎ অ্যানায়নের আধিক্য বেড়ে যাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে এখানে অ্যানায়নের আধিক্য বাড়ছে, তাহলে অ্যানায়নের আধিক্য যদি বেড়ে যায়, Cu2 প্লাস এখান থেকে আর এখানে যেতে পারবে না, তাহলে একটা সময় বিক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আর Cu2 প্লাস এখান থেকে তড়িৎদ্বারে পৌঁছতে পারবে না, বা Zn2 প্লাস এখান থেকে দ্রবণে আসতে পারবে না। ফলে আমার কি হবে, এই রাসায়নিক যে তড়িৎ উৎপন্নের যে বিক্রিয়াটা বা ড্যানিয়েল সেলটা পুরোপুরি মানে কোষটা কার্যপ্রণালীটা বন্ধ হয়ে যাবে। সল্ট ব্রিজের তখন কাজটা কি, আমরা কি বললাম যে এই দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কিন্তু সবসময় তড়িৎ নিরপেক্ষ থাকে। তাহলে তড়িৎ নিরপেক্ষ থাকতে গেলে কিভাবে করবে ব্যাপারটা, তাহলে কি হয়, এই যে আমার সল্ট ব্রিজ বা লবণ সেতুর মধ্যে যে সমস্ত ক্যাটায়ন গুলো বা অ্যানায়ন গুলো আছে, তারা প্রথমে এটাকে তড়িৎ নিরপেক্ষ কি করছে, এটা তো পজিটিভ আয়ন যুক্ত, Zn2 প্লাস এর আধিক্য এখানে বেশি হয়ে গেছে, তাহলে যখন এটা হচ্ছে এখানে থেকে কিছু পরিমাণ অ্যানায়ন এখানটায় এসে, মানে সল্ট ব্রিজ থেকে কিছু পরিমাণ অ্যানায়ন এই দ্রবণে চলে আসবে, দ্রবণে এসে পজিটিভটাকে নিউট্রালাইজ করবে এবং কিছু Zn2 প্লাস এর ভিতরে প্রবেশ করবে।
তার ফলে এটা তড়িৎ নিরপেক্ষ হয়ে গেল, পজিটিভ আধানযুক্ত তার ফলে। ঠিক একই রকম ভাবে এখানে কি আছে, SO4 2- এর আধিক্য আছে, মানে অ্যানায়ন বেশি আছে। তাহলে এই সলিড ব্রিজ থেকে কিছু পরিমাণ ক্যাটায়ন এখানে সেটাকে তড়িৎ নিরপেক্ষ করবে এবং কিছু SO4 এর মধ্যে প্রবেশ করবে। তার ফলে দুটো দ্রবণই তড়িৎ নিরপেক্ষ থাকবে। তড়িৎ নিরপেক্ষ যতক্ষণ থাকবে রাসায়নিক বিক্রিয়া ততক্ষণ চলতে থাকবে। তারপর ড্যানিয়েল কোষের প্রবাহ কখনো বন্ধ হয় না এই ক্ষেত্রে আমরা যতক্ষণ চাইছি। তাহলে সল্ট ব্রিজের মূল কাজ হচ্ছে সল্ট ব্রিজ কিভাবে ক্রিয়া করে, এইভাবে সল্ট ব্রিজটা ক্রিয়া করে। তাহলে ড্যানিয়েল কোষ বোঝা গেল, এই হচ্ছে ড্যানিয়েল কোষের এই জিনিসটা। এইবার আমরা বলছি এখানটায় তড়িৎ বিভব যে উৎপন্ন হচ্ছে, এখানে তড়িৎ বিভব উৎপন্ন হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তাহলে তো এটা একটা মেকানিজম টাইপের। তড়িৎ বিভব উৎপন্ন হওয়ার কারণটা কি, তার কারণটা আমাকে বুঝতে হবে। তড়িৎ বিভব উৎপন্ন হওয়ার কারণ, তাহলে ব্যাপারটা একটু ভালো করে বলছি। তড়িৎ বিভব যে উৎপন্ন হচ্ছে, এখানে রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তড়িৎ বিভব উৎপন্ন হচ্ছে। তাহলে উৎপন্নটা কেন হচ্ছে সেটা একটু বিজ্ঞানী নার্স এটা ঠিক করেছিলেন কিভাবে। দেখো কোন একটা তড়িৎদ্বার, জিঙ্ক হোক কপার হোক সেটা সমস্যা নয়, কোন একটা তড়িৎদ্বার যখন তারই তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণে দ্রবীভূত করা হয় বা নিমজ্জিত অবস্থায় রাখা হয়, তখন তড়িৎদ্বারের মধ্যে একটা দ্রবণ চাপ সৃষ্টি হয়। এই চাপের ফলে তড়িৎদ্বারটা কি চায়, ক্যাটায়নটাকে বা Zn কি চাইছে, Zn2+ কে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পাঠাতে। ঠিক একই সাথে দ্রবণের মধ্যে একটা অভিসারক চাপ অসমোটিক প্রেসার সৃষ্টি হয়। সে কি চায়, Zn2+ এখান থেকে তড়িৎদ্বারে পৌঁছে। এইবার খুব অল্প সময়ের মধ্যে এরা কিন্তু একটা সাম্য অবস্থায় চলে আসে। আর একবার বলি, যখন কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, যেমন জিঙ্কের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি, জিঙ্ক সালফেট কপার সালফেট হলে কি হতো না, তাহলে জিঙ্ক সালফেট দ্রবণে যখন জিঙ্ককে অথবা কপার সালফেট দ্রবণে যখন আমি কপারকে নিমজ্জিত করেছি, তখন কপার বা জিঙ্ক যে তড়িৎদ্বার এর মধ্যে একটা দ্রবণ চাপ সৃষ্টি হয়। তখন এ কি চায়, এ চায় এই ক্যাটায়নটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পৌঁছে দিতে। আর ঠিক একই সাথে দ্রবণের মধ্যে একটা দ্রবণ চাপ সৃষ্টি হয়, সে কি চায়, দ্রবণ থেকে ক্যাটায়নটাকে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বারে পৌঁছে দিতে। এই দুটো জিনিস, এটাকে বলা হয় অভিসারক চাপ আর এটা হচ্ছে দ্রবণ চাপ। তড়িৎ বিভব উৎপন্নের কারণটা আমি যা ব্যাখ্যা করছি, তাহলে এরা খুব অল্প সময়ের মধ্যে সাম্য অবস্থায় চলে আসে। এইবার আমি দুটো জিনিস ধরলাম, আমি ধরলাম দ্রবণ চাপ হচ্ছে ক্যাপিটাল আর অভিসারক চাপ হচ্ছে স্মল। এইবার তাহলে এই যে তড়িৎদ্বারটা কোনটা ক্যাটায়ন হবে কোনটা অ্যানায়ন হবে সেটা আমরা কি করব, যদি p গ্রেটার দ্যান, এক নম্বর কন্ডিশন, যদি p গ্রেটার দ্যান স্মল p হয়, অর্থাৎ দ্রবণ চাপটা যদি অভিসারক চাপের থেকে বেশি হয়, তাহলে কি হবে, এই তড়িৎদ্বারটা কি করবে, Zn, এখানে Zn এর যে তড়িৎদ্বার সেই Zn2+ আয়নটাকে এখানে পৌঁছাবে, পাঠিয়ে দেবে। তাহলে Zn2+ আয়ন যখনই এখানে পৌঁছবে, দুটো ইলেকট্রন এখানে ত্যাগ করে দেবে ইলেকট্রন, তাহলে এটা তখন কি হবে, ঋণাত্মক আধান তড়িৎদ্বার, অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক একই রকম ভাবে যদি উল্টোটা হয়, স্মল p গ্রেটার দ্যান ক্যাপিটাল P, মানে এই ক্ষেত্রে স্মল p গ্রেটার দ্যান ক্যাপিটাল P, অর্থাৎ যদি অভিসারক চাপটা, দ্রবণের যে অভিসারক চাপ সেটা হচ্ছে তড়িৎদ্বারের দ্রবণ চাপের থেকে যদি বেশি হয়, তাহলে তখন কি করবে, তখন দ্রবণ কি করবে, Cu2+ আয়নকে এখানে পাঠাবে, পাঠিয়ে এই তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে এটা কপার আয়ন পরমাণুতে পরিণত করবে এবং তড়িৎদ্বারটা পজিটিভ আধান যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আর যদি কোনো ক্ষেত্রে p = p হয়, তাহলে তড়িৎ বিভব আর চলবে না, সাম্য অবস্থায় পৌঁছে যাবে, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, দুটোই যদি সমান। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিভবের উদ্ভবের বা উৎপত্তির কারণ। বোঝা গেল? তাহলে আমরা কি কি দেখলাম, তড়িৎ রাসায়নিক কোষ যেটা, তার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এটা ড্যানিয়েল কোষের গঠন, সেই গঠন থেকে কি করে তড়িৎ উৎপন্ন হচ্ছে, ক্যাথোডের কি বিক্রিয়া হয়, অ্যানোডের কি বিক্রিয়া হয়, কোনটা প্লাস কোনটা মাইনাস, এবং তার টোটাল সেল রিঅ্যাকশন আর সল্ট ব্রিজের কি কাজ, এই যে জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। এইবার আমরা এইটুকু তোমরা বইটা পড়বে, এরপর থেকে আমি এই চ্যাপ্টারে কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমি এবার আলোচনা করব। 5 বা 6 রকমের প্রবলেম আছে, এই ধরনের প্রবলেম কটা তোমরা যদি সলভ করতে পারো, তাহলে তোমাদের বইও পড়তে হবে না, জয়েন্ট বা অন্য কিছু কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আটকে হবে। এবার একটু এই জায়গাটা ভালো করে আচ্ছা, এটা তো আমরা তড়িৎ রাসায়নিক যে সেল বা কোষ তার একটা গঠন দেখলাম। এটা আমরা একটা লাইনের মাধ্যমে এই সেলটাকে কি করে লিখবো,
আমরা সবসময় মনে রাখবো বাম দিক থেকে শুরু করবো, সেটা ডান দিকে গিয়ে শেষ করবো। আর প্রথমে থাকবে অ্যানোড, এখানে থাকছে অ্যানোড, আর এখানে হচ্ছে ক্যাথোড। আচ্ছা, অ্যানোড মানে এখানে সবসময় কি তৈরি হবে, কি হবে, জারণ বিক্রিয়া। ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা যে ড্যানিয়াল সেলটাকে লিখলাম, সেটা একটা লাইনে ড্যানিয়াল সেলটাকে আমরা লিখতে পারি, সেল লেখার প্রসেস। এই যে ছবিটা আমরা দেখেছিলাম, ছবিতে বাম দিক থেকে ডান দিকে আমরা পর পর যাই, কিভাবে দেখেছিলাম, প্রথমে কি ছিল, একটা জিঙ্কের ইলেকট্রোড, অ্যানোড ছিল জিঙ্ক, এটা হচ্ছে তড়িৎদ্বার, সেই জন্য এটাকে এইভাবে সাইন দেওয়া হয়, এটা তো তড়িৎদ্বার, জিঙ্কের তড়িৎদ্বার, সেই জন্য এটা তড়িৎদ্বার। তারপরে কি ছিল, জিঙ্ক সালফেট, তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য, ZnSO4, তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য। তারপরে দুটোর মধ্যে কানেকশনে কি ছিল, সল্ট ব্রিজ, সল্ট ব্রিজটাকে এরকম দুটো দাগ দিয়ে লেখা, এটা হচ্ছে সল্ট ব্রিজ, ইউটিউবটাকে। তারপরে সল্ট ব্রিজটা গিয়ে কানেক্টেড কোথায় হয়েছিল, কপার সালফেট দ্রবণে, CuSO4। তারপরে কি ছিল, একটা তড়িৎদ্বার, কিসে, কপারে। তাহলে এই হচ্ছে সেল লেখার একটা প্রসেস, সেল লেখার একটা প্রসেস। তাহলে একটা যে কোনো এই যে ড্যানিয়াল সেলটাকে আমরা এভাবে লিখে ফেললাম, ঠিক আছে। ড্যানিয়াল সেল মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক সালফেট, কপার সালফেট, কপার, এই হচ্ছে ড্যানিয়াল। আচ্ছা, ড্যানিয়াল সেলের পরে সলিড ভোল্টীয় কোষ একটা আছে, এখানে একটাই ভোল্টামিটার ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে ওটা হয়, কিন্তু ভোল্টামিটার সলিড ভোল্টীয় কোষে কিছু প্রবলেম থাকার জন্য, মানে বর্তনী না থাকলে তড়িৎ বিভব শুরু হয়ে যায়, সেই জন্য সলিড ভোল্টীয় কোষটা খুব একটা কাজে লাগে না, একটা রিডিং করে নিয়ে তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট একটা ছবি এঁকে দিই। সলিড ভোল্টীয় কোষের ক্ষেত্রে এরকম ছিল, এখানে ছিল সালফিউরিক অ্যাসিডের দ্রবণ একটা, এখানে ধরো কপার, আর এখানে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক এটা অ্যানোড, এটা ক্যাথোড। এবার চাবির সাহায্যে যোগ করলে, পরিবাহী তার দিয়ে যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শুরু হবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কপার থেকে জিঙ্কের দিকে তড়িৎ প্রবাহিত হবে, যেটা আমরা একটু আগে ড্যানিয়াল এখানে কোনো সলভ ব্রিজের কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে সলিড ভোল্টীয় কোষ, তার দরকার নেই। তাহলে আমাদের এখন প্রবলেমটা, এই চ্যাপ্টারে যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে একটা সেল লেখা। এই সেলটা লেখা হয়ে গেল, ড্যানিয়াল সেলটা আমরা লিখে ফেললাম। এইবার পরের 2 নম্বর পরপর প্রসেসে এবার আমরা আসি। তোমাকে পরীক্ষার সময় দিল, এরা একটা সেল দিয়ে দিল, দিয়ে বললো সেল থেকে সেল বিক্রিয়াটা লেখো। সেল থেকে সেল বিক্রিয়া কিভাবে লিখবো, সেল, তাহলে সেল থেকে সেল বিক্রিয়া Zn, Zn থেকে আমরা সব সময় মনে করেছি, বলেছি কি বাম দিক থেকে ডান দিকে যাব, তাহলে Zn থেকে কোথায় যাচ্ছে, -2 ইলেকট্রন, Zn2+, বা এটা হচ্ছে অ্যানোড, এরপর হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে, Cu2+, দেখো Zn2+, Cu2+, Cu +2 ইলেকট্রন, Cu যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে আমরা এটা কি পাবো, টোটাল সেল রিঅ্যাকশন। তাহলে একটা সেল দিল পরীক্ষার সময় আমাদের 1 নম্বরে শর্ট প্রশ্ন, বলে সেল থেকে টোটাল সেল রিঅ্যাকশন লিখো, তখন আমি কি লিখবো, প্রথমে জারণ, অ্যানোডে জারণ হচ্ছে, বা হাফ সেল রিঅ্যাকশন এটা লিখবো, এর হাফ সেল লিখবো, দুটো যোগ করে একটা টোটাল সেল রিঅ্যাকশন। বাম দিক থেকে ডান দিক, Zn থেকে Zn2+, Cu2+ থেকে Cu, ইলেকট্রনের ব্যালেন্স হয়ে আছে, কোনো অসুবিধা নেই, যদি না থাকতো তখন আমাদের গুণ করে এটাকে করে নিতে। তাহলে একটা সেল দিলে আমরা সেল থেকে সেল বিক্রিয়াটা লিখতে পারবো, পারা যাবে। আচ্ছা, তাহলে একটা টাইপ, এটা হচ্ছে একটা টাইপ, একটা সেল থাকবে, সেল থেকে সেল বিক্রিয়া লেখা হলো। আচ্ছা, এর সাথে সাথে ইলেকট্রোড পোটেনশিয়াল, জারণ বিভব, বিজারণ বিভব বলে দুটো সংজ্ঞা আছে, আমরা পড়বো এখানে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল সেটা আমাদের বার করতে হবে। একটা জিনিস এখানে মাথায় রাখো, এই যে চ্যাপ্টারে অঙ্কের জন্য আমরা যত রকম বিভব ব্যবহার করব, মনে রাখবে সবকিছু আমরা বিজারণ বিভব নিয়ে কাজ করব, জারণ বিভব নেব না, সব নেব বিজারণ বিভব। যদি জারণ বিভব থাকে সেটাকে বিজারণ বিভবে আমরা ট্রান্সফার করব, কিভাবে, একটা মাইনাস সাইন দিয়ে, কোনো অসুবিধা নেই, করে দেবো আমরা প্রবলেমের সাথে সাথে। তাহলে মোট কথা আমরা এই চ্যাপ্টারে যা ক্যালকুলেশন সব হচ্ছে বিজারণ বিভব নিয়ে, জারণ বিভব নিয়ে কোনো কাজ আমরা করব না, ঠিক আছে। এবার জারণ বিভব, বিজারণ বিভব তুমি বুঝবে কি করে, দেখো যখন তোমাকে এর সাথে আরেকটা প্রবলেম যোগ করি, তোমাকে বললো এই একটা সেল দেওয়া আছে, সেল থেকে সেল রিঅ্যাকশন লেখো এবং সেলের ইএমএফ বার করো। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বল, বিভব প্রভেদ তড়িৎচালক বল যেটা পড়েছো সেটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এটা আমাকে বার করতে হবে। এটা বার করতে গেলে কিছু জিনিস আমাকে দিয়ে দেবে, কি দেবে, এর সাথে সাথে এই যখন সেলটা আমাকে কোশ্চেন দিল পরীক্ষায়,
এই সেলটা দিল, বললো সেল থেকে সেল রিঅ্যাকশন লিখুন, সেলের ইএমএফ বার করো। তখন আমরা কি দেবে এর সাথে ই নট এই দুটো জিনিস দিয়ে দেবে, ই নট Cu2 প্লাস ইউ এর মান 0.30 ভোল্ট, আর ই নট Zn2 প্লাস Zn এর মান হচ্ছে -0.76 ভোল্ট, -0.76 -0.76 যাবো এরকম কাছাকাছি মান। তাহলে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিয়েছি, তাহলে এরকম একটা মান দিয়ে দিল। এইবার আমাকে বললো সেল থেকে সেল বিক্রিয়া, যেটা আমরা জানি প্রথমে জারণ হচ্ছে তারপরে বিজারণ হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে পর পর লিখে দিলাম, যোগ হয়ে গেল অসুবিধা। তাহলে সেল বিক্রিয়া লিখলাম। এবার ইএমএফ বার করতে হবে, সেলের তড়িৎচালক বলটা বার করতে হবে। এইবার এখানে দেখো এইগুলো হচ্ছে তড়িৎ বিভব, ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। কি দেওয়া আছে ই নট Cu2 প্লাস ইউ। এবার দেখো তো 2 প্লাস, আমরা কি জানি জারণ সংখ্যা বাড়লে জারণ, কমলে বিজারণ, এটা তো আমরা জানি। তাহলে এবার এখানটা দেখো Cu2 প্লাস, Cu এর জারণ সংখ্যা কত 2 প্লাস, আর যদি কোনো একটা মূল এক একটি বসে থাকে তার জারণ সংখ্যা কত হয়, আমরা 11 এ পড়েছি 0, তাহলে এর জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে 2 প্লাস থেকে সব সময় বাম দিক থেকে ডান দিকে, কখনো ডান দিক থেকে বাম দিকে আসবে না। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে 2 প্লাস থেকে 0 কি জারণ সংখ্যা কমছে, কমলে কি হচ্ছে বিজারণ, আর বাড়লে কি হয় জারণ। তাহলে এখান থেকে বুঝতে পারবে Zn ছিল 0, এটা হচ্ছে 2 প্লাস, তাহলে 0 থেকে 2 প্লাস বাড়ছে, সেই জন্য এটা জারণ হচ্ছে। এখানে তো 2 প্লাস থেকে 0 কমছে, সেটা এটা হচ্ছে বিজারণ, এটা জারণ, এটা বিজারণ। তাহলে এটা সিউ আমরা দেখে কি করে বুঝবো যে পোটেনশিয়ালটা, ইলেকট্রন পোটেনশিয়াল যেটা দেওয়া আছে, যে দুটো বিভব দেওয়া আছে, এই বিভব দুটো জারণ বিভব না বিজারণ বিভব, কি করে বুঝবো সেটা দেখো। Cu2 প্লাস থেকে Cu, তাহলে 2 প্লাস থেকে 0 কমছে, তার মানে এটা বিজারণ বিভব দেওয়া আছে। ঠিক আছে, এরকম ভাবে এটা Zn2 প্লাস থেকে Zn, এটা তো বিজারণ বিভব দেওয়া আছে 2, আর এটা 0। আচ্ছা, যদি এটা জারণ বিভব দেওয়া থাকতো তাহলে এটা কেমন লেখা থাকতো, এটা এরকম লেখা থাকতো। এবার Zn থেকে Zn2 প্লাস, তাহলে এই দিক থেকে আমরা বাম দিক থেকে যখন ডান দিকে যাবো, এটা তো বাড়ছে, তার মানে এটা কি জারণ হচ্ছে। তাহলে জারণের মান একটা দেওয়া, তাহলে জারণ বিভবকে আমরা বিজারণ বিভবে ট্রান্সফারটা করব কি করে, জাস্ট পরের লাইনে লিখবো এই নট, এটা উল্টে লিখবো Zn2 প্লাস অবলিক Zn সমান, এখানে কি ছিল প্লাস 0.76, এখানটা মাইনাস দিয়ে গুণ করে, তাহলে কি হলো -0.76 হলো, বুঝে গেল। তাহলে এটা হচ্ছে বিজারণ বিভব। তাহলে আমরা এই চ্যাপ্টারে যা ক্যালকুলেশন সব হচ্ছে বিজারণ বিভব নিয়ে করব। তাহলে প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ জারণ বিভবকে প্রমাণ বিজারণ বিভবে ট্রান্সফার হয়ে গেল, শুধু একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, আর কোনো কাজ না, আর এটাকে যা করতে হবে। তাহলে দুটোই বিজারণ বিভব, আর কোনো আমার অসুবিধা নেই। এবার আমরা ইএমএফ বার করব। ইএমএফ বার করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি রাইট মাইনাস লেফট, এটা মনে রাখো, তোমরা মনে রাখতে পারো বিজারণ মাইনাস জারণ, ক্যাথোড মাইনাস অ্যানোড, অনেক কিছু সমস্যা হবে। সেই জন্য সবসময় যেটা তোমাদের সুবিধা সেটা হচ্ছে কি রাইট মাইনাস লেফট, তোমরা সবাই নিজের ডান দিচ্ছেন, নিজের বাম দিচ্ছেন, সুতরাং এটা করলে তোমাদের কোনো ভুল হবে না। দেখো এই যে সেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সেলে তাহলে আমরা এখানটায় ইএমএফ বার করছি, ইএমএফ মানে ই নট সেল, ই নট সেল সমান প্রসেসটা হচ্ছে আর মাইনাস ই নট এল, রাইট মাইনাস লেফট। তাহলে এই যে সেল, এই সেলের রাইটে কি আছে Cu2 প্লাস Cu, এর মান কত দেওয়া আছে 0.30, তাহলে হচ্ছে 0.30 মাইনাস লেফট, লেফটে কি আছে Zn2 প্লাস Zn, তাহলে এই সেলের মান কত দেওয়া আছে -0.76, তাহলে -0.76 যোগ করলে 1.06, এই মানটা একটু ডিফারেন্স থাকতে পারে, এটা 76 এর জায়গায় মনে হয় যেন 70 থাকতে পারে, এটা 34 থাকতে পারে। যাই হোক, এটা মানটা সমস্যা না, জিনিসটা বুঝতে পারলে তো। জিনিসটা হচ্ছে তাহলে আমরা ইএমএফ বার করার একটা প্রসেস শিখলাম। তাহলে আমরা কি শিখলাম, একটা সেল তো লিখতে শিখলাম। একটা যদি আমাকে এরকম দুটো আলাদা আলাদা ভোল্টমিটার দিয়ে একটা ট্রেনিয়াল সেল দিল, সেখান থেকে সেল লিখতে হবে, ওটা তোমাদের দেবে না, তোমাদের দেবে এই জায়গা থেকে একটা সেল থেকে টোটাল সেল রিঅ্যাকশন দেবে, সেটা তোমরা লিখতে পারবে। প্রথমে জারণ, তারপরে বিজারণ, ডান দিক থেকে সব, বাম দিক থেকে সব সময় আমরা ডান দিকে যাব। তাহলে জারণ বিজারণ করে যোগ করে দিলে টোটাল সেল রিঅ্যাকশনটা আমাদের হয়ে গেল। এইবার তারপরে এর সাথে আমাকে সাপ্লাই কি দেবে, দুটো তড়িৎ বিভব দিয়ে দেবে। অবশ্যই আমরা আগে দেখে নেব দুটো বিজারণ বিভব কিনা, যদি বিজারণ হয় কিছু করব না, কিন্তু যদি একটা জারণ থাকে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে বিজারণ করে নেব। এবার আমরা
ইএমএফ বার করব ই নট সেল, তার প্রসেস হচ্ছে কি রাইট মাইনাস লেফট, ই নট রাইট মাইনাস লেফট, মানে ডান দিকে সেলে কে আছে এটা, বাম দিকে কে আছে এটা, তাহলে ডান দিকের মান কত দেওয়া আছে এটা মাইনাস বাম দিকের এটা এই মান, এটা হচ্ছে ইএমএফ বার করার একটা প্রসেস। তাহলে আমরা সেল থেকে সেল বিক্রিয়া লিখলাম, সেখান থেকে ইএমএফ লিখলাম, দুটো টাইপ হলো, আর অনেক টাইপ আছে। এবার তোমাকে অন্যরকম প্রবলেমটা একটু ঘুরিয়ে দিল, কি দিল, তোমাকে বললো একটা সেলের টোটাল সেল রিঅ্যাকশনটা দিয়ে দিল, সেখান থেকে তুমি সেল গঠন করো এবং ইএমএফ বার করো, এটা তোমাকে করে দিল। তাহলে সেল বিক্রিয়া, সেল থেকে সেল বিক্রিয়া লিখলাম, এবার আমাকে বিক্রিয়া থেকে সেল লিখতে হবে, দিয়ে ইএমএফ বার করতে হবে। দেখো আমাকে এটা দিল, আচ্ছা এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, বলেছে এখানে একটা সেল বিক্রিয়া, এটা একটা, এই সেল বিক্রিয়া থেকে আমাকে সেলটা গঠন করতে হবে এবং সেলের ইএমএফ বার করতে হবে। আর দুটো জিনিস কি দেওয়া থাকবে, দুটো বিভব দেওয়া আছে, এর একটা মান সাপোজ এটা x ভোল্ট দিয়ে দিল, আর ই নট এর মান হয়তো তোমাকে দিয়ে দিল y ভোল্ট দিয়ে দিল বা a ভোল্ট দিয়ে দিল, এটা x দিল, এটা a ভোল্ট দিয়ে দিল, এই দুটো মান দেওয়া আছে, এই মানটা তো তোমাকে সাপ্লাইটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই দুটো জিনিস দিয়ে দিল। তাহলে আমাকে দেখতে হবে এই সেল বিক্রিয়া থেকে প্রথম কাজ হচ্ছে সেল গঠন করা। এবার সেল গঠন করতে গেলে আমরা কি জানি, প্রথমে হচ্ছে বাম দিক যেটা আমার মানে অ্যানোড, প্রথমে হচ্ছে অ্যানোড, তারপরে সালফেট, তারপরে হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা কি জানি, অ্যানোডে জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে যদি একটা খুঁজে পাই কোথায় জারণ হচ্ছে বা কোথায় বিজারণ হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাবো, একদিন যদি জারণ হয় অপরজন অবশ্যই বিজারণ হবে। তাহলে এখানটা দেখো আমরা জারণ সংখ্যা দিয়ে এটা দেখতে পাবো, জারণ সংখ্যা আমরা সকলেই জানি, জারণ সংখ্যা দিয়ে কি করে দেখবো, জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে জারণ হয়, যদি কমে তাহলে বিজারণ হয়। তাহলে এখানটা দেখো জেড, এই জারণ সংখ্যা 0, এখানে কত আছে 0 থেকে +2 বাড়ছে, 2 বাড়ছে, তাহলে জারণ পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে যদি এসএন দেখি আমরা 4 থেকে 2 কমছে না, তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে এটা জারণ আর এটা বিজারণ আমরা পেয়ে গেলাম, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে কি জানি, এবার সেলটা কেমন লিখবো, Zn একটা তড়িৎদ্বার, Zn2 সালফেট, Sn2 Sn4 নাকি উল্টো হলো, এটা এটা উল্টো হলো, এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2 দেখো কেন, তাহলে এটা হচ্ছে বিজারণ হচ্ছে, এটা দেখো জারণ হচ্ছে, 0 থেকে 2 বাড়ছে, 4 থেকে 2 কমছে, তাহলে আমরা এখানে লিখতেই পারবো এটা বিজারণ, এটা জারণ। তাহলে একসাথে দুটো লিখলাম, মধ্যে একটা সলভ ব্রিজ দিলাম, এখান থেকে সেল হয়ে গেল। এবার ইএমএফ বার করার কোনো সমস্যা নাই, ই নট সেল, ক্যাথোড মাইনাস অ্যানোড বা রাইট মাইনাস লেফট, রাইটে কি আছে সেলে Sn2 Sn4 এই সেলটা মানে x মাইনাস এত ভোল্ট, বুঝা গেল? তাহলে এইভাবে আমরা সেল বিক্রিয়া থেকে সেল গঠন করলাম, ইএমএফ বার করলাম, সেল থেকে সেল বিক্রিয়া করলাম, ইএমএফ বার করলাম, এই দুটো টাইপ আমাদের হলো, বুঝা গেল? এইবার এর সাথে যদি একটু বেশি থাকে, একটু বেশি বলতে আমাকে এবার নামস যে ইকুয়েশন ইএমএফ বার করার জন্য, টোটাল সেলের ইএমএফ বার করার জন্য বিজ্ঞানের নামস একটা বড় ইকুয়েশন তৈরি করেছে, সেই ইকুয়েশনটা দিতে হবে, সেটা কখন, সেটাও ইএমএফ বার করা, কিন্তু একটু পার্থক্য কিভাবে, ড্যানিয়েল কোস্টে যদি আমি আরেকবার লিখি Zn104 সালফেট CuSO4 Cu, এখানে একটা গাঢ়ত্ব দিলাম 0.1 m, এটা হচ্ছে হয়তো 0.2 m, দুটো ভিন্ন গাঢ়ত্ব, দুটো যদি একই গাঢ়ত্ব হতো তাহলে ওখানে শেষ, কিন্তু ভিন্ন গাঢ়ত্ব আছে, এবার এই ক্ষেত্রে আমাকে ইএমএফ বার করতে হবে। তাহলে টোটাল সেল রিঅ্যাকশন আগে আমাকে লিখতে হবে, আমি এক লাইনে লিখে দিই,
আচ্ছা, তাহলে এইটা হচ্ছে টোটাল সেল রিঅ্যাকশন, যেটা আমরা আগে শিখেছি বলে আর দরকার নেই আমরা শেখার, এটা এখন একবারে লিখে নিই। এটা টোটাল সেল রিঅ্যাকশন হয়ে গেল। এবার দেখো আমরা কি জানি, এর সাথে ইএম এর পার্টটা জানি, ইনর সেল। ইনর সেল সমান কি, রাইট মাইনাস লেফট। রাইটে কি আছে, এখানে দুটো মান তো অবশ্যই দিয়ে দেবে, আগে আমরা ধরেছিলাম 0.30 ধরেছিলাম, আর ইনর সেল Zn2 প্লাস Zn এর মান ধরেছিলাম 0.76 ধরেছিলাম মাইনাস। তাহলে এই জায়গাটায় ইনর সেল রাইট মাইনাস লেফট, আমরা জানি রাইটে কি আছে, কপার। কপার মানে হচ্ছে 0.30 মাইনাস অফ মাইনাস 0.76 সমান হচ্ছে 1.33। এত 1.06 ভোল্ট। ঠিক আছে, এটা তো আমরা জানি ইনর সেল এর। এইবার বিজ্ঞানী নামসের এখান থেকে টোটাল সেল থেকে আরেকটা ই সেল বার করতে হবে। ই সেল বার করার একটা ফর্মুলা বিজ্ঞানী নামসটা আছে। আচ্ছা, এটা আরেকবার লিখি। ই সেল সমান ইনর সেল মাইনাস, সমীকরণটা আগে আমরা লিখি, RT বাই NA ln টোটাল সেল রিঅ্যাকশনে রাইটে কে আছে, রাইট বাই লেফট, এটা এইভাবে লিখে রাইট বাই লেফট। এটা হচ্ছে বিজ্ঞানীর নামস্টেড ইকুয়েশন। কি, ই সেল এটা হচ্ছে টোটাল সেলের ইএমএফ, ইনর সেল যেটা আমরা বার করলাম তো প্রমাণতরিত দ্বারা ইনর সেল মাইনাস আর টি বাই এন এফ ln রাইট বাই লেফট। এই জিনিসগুলো একটু পরিচয় লাগবে। জিনিসটা কি দেখো, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, যেটা আমরা মান জানি, লিটার অ্যাটমোস্ফিয়ারে 0.082। আচ্ছা, টি হচ্ছে এখানে পরম উষ্ণতা। এই যে সেলের রিঅ্যাকশনে যদি তোমাকে উষ্ণতা দেওয়া না থাকে, তাহলে মনে রাখবে এটা সবসময় স্ট্যান্ডার্ড টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি বা 298 কেলভিন। এই টেম্পারেচারে সবসময় করতে হবে। RT বাই N। Nটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ। এখানে এই যে রিঅ্যাকশনটা আমরা করেছি, এই রিঅ্যাকশনে ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে, যে কোনো একদিন Zn থেকে Zn2 প্লাস কত ইলেকট্রন, দুটো, বা Cu2 প্লাস থেকে Cu কত ইলেকট্রন, দুটো। তাহলে N এর মান হচ্ছে 2। F F হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডের একটা ধ্রুবক, বিজ্ঞানী ফ্যারাডের নাম হচ্ছে ফ্যারাডে, F এর নাম। তাহলে F এর মান কত, এটাও মুখস্থ। F সমান হচ্ছে 96,497, রাউন্ড ফিগারে 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব। এই হিসাবে আমরা F এর মানটা আমরা মুখস্থ করব, RT বাই N। ঠিক আছে, তাহলে ln log এর, যেটা ln বলতে log এর বেস যদি e হয় তাহলে সেটা হচ্ছে ln, আর বেস যদি 10 হয় সেটা log, তোমরা জানো। রাইট বাই লেফট, রাইট বাই লেফট কিন্তু সেল থেকে আমরা দেখব না। যদি আমাকে কখনোই এই ধরনের প্রবলেমে সেল বিক্রিয়া লিখতে বলবে না, কিন্তু তোমরা ভুল করবে না। তোমরা কিন্তু অবশ্যই সেল থেকে সেল বিক্রিয়া লিখে নেবে, না হলে এই জায়গাটায় ভুল হবে। কি ভুল হবে দেখো, এই ক্ষেত্রে রাইটে কে আছে, Cu। আমরা একটা জিনিস মাথায় রাখবো, এখানে যে এটা হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব শুধুমাত্র আয়ন নেব, কারণ এটা তো কপারের একটা তড়িৎদ্বার সলিড, তার কোনো গাঢ়ত্ব আমার প্রয়োজন নেই। আমরা যে দ্রবণ দুটো নিয়েছি তড়িৎ বিশ্লেষ্য, সেই দ্রবণে যে আয়ন আছে সেই আয়নের গাঢ়ত্বটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানটায় কপার সালফেট ডান দিকে কি আছে দেখো সেলে, Cu2 প্লাস। তাহলে রাইট আয়ন এখানে লেখা উচিত ছিল কি, কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস, আর লেফটে কি আছে, Zn2 প্লাস, কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস। কিন্তু যখন আমরা সেল রিঅ্যাকশনে দেখো, সেল রিঅ্যাকশনে আমরা কি দেখছি, রাইটে কি আছে, Zn2 প্লাস। এই জন্য আমরা কখনো সেল থেকে এই জায়গাটা ফিল আপ করব না, সেল থেকে আগে সেল রিঅ্যাকশনটা লিখে নেব, আমাকে না চাইলেও আমি লিখে নেব, তাহলে আমার কোনোদিন ভুল হবে না। তাহলে আমার দেখো কি রাইট আয়নে কি আছে, Zn2 প্লাস, কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস, আর এখানে কি থাকবে, কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস, Zn2 প্লাস বাই Cu2 প্লাস। এই দুজনের যে গাঢ়ত্ব আছে সেটা আমরা বসাবো। এবার এই জিনিসটা RT বাই NF ln এগুলো মুখস্থ এবং ক্যালকুলেশনে একটু অসুবিধা, সেই জন্য এটা আরেকটু সোজা ভাবে করা আছে। কিভাবে দেখো, আচ্ছা আরেকটা জিনিস,
এই যে লগের পরে যে পার্টটা রাইট বাই লেফটে যে আয়নগুলোর গাঢ়ত্ব কনসেন্ট্রেশনে যে গুণ করে ভাগ করা আছে এইটাকে বলা হয় এক কথায় বিক্রিয়া কোসেন্ট। বিক্রিয়া কোসেন্ট তোমাকে বলতে পারে বিক্রিয়া কোসেন্ট কি, এই যে নান্সকি ইকুয়েশনে এই যে পার্টটা ln এর পরে এই পার্টটাকে আমরা বলবো কি বিক্রিয়া কোসেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানটা দেখো আমরা চেঞ্জ করব কি ln থেকে লগ করলে কত হয় 2.303, তাহলে r p 2.303 বাই n f log of zn2 প্লাস বাই cu2 প্লাস। এবার এই টোটাল ক্যালকুলেশনটা একটু মুছে দিই উপরে, আপনারা দেখতে পাবে না। এই টোটাল ক্যালকুলেশনটা আমরা একবারে লিখব কিভাবে, ইসেল সমান ইনর সেল। ইনর সেলের তো একটা মান আমি বসিয়ে দিই। ইনর সেলের মান হচ্ছে কত হয়েছিল 1.06 মাইনাস এই জায়গাটা একসাথে মানে এই যে ক্যালকুলেশনটা টি এর মান কত আমরা জানি 25 মানে 298 আর এর মান লিটার অ্যাটমোস্ফিয়ারে 0.08 যদি আমরা এখানটায় করি, যদি এখানটায় আমরা যে ক্যালকুলেশন করব এন এর ক্যালকুলেশন করব মানে আর এর মান হচ্ছে 8.314 জুলে যখন আমরা বার করব। আচ্ছা n নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, এখানে ইলেকট্রন চেঞ্জ যতগুলো আছে সেটা f এর মান হচ্ছে এই যে একসাথে এই ক্যালকুলেশন আর এর মান p এর মান 2.303 বাই f 96500 এইটাকে একসাথে হচ্ছে 0.059 এটা আমরা মুখস্থ করে রাখবো। তাহলে আর লাস্ট ইকুয়েশনে এত কিছু আমাকে বসাতে হবে না, কিসে মান কোন এককে বসাবো এত ভেবে লাভ নেই। RT 2.303 বাই f 96500 এই মান কটাকে একসাথে ক্যালকুলেশন করে সব সময় 0.05। তাহলে আমরা ক্যালকুলেশনে একবারে সরাসরি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় লাস্ট ইকুয়েশন বসালে আমরা বসাবো ই সেল সমান ইনর সেলের মান যা বেরিয়েছে সেটা মাইনাস 0.059 বাই n log of right by left, right আছে Zn2 প্লাস বাই লেফট আছে কি cu2 প্লাস। তাহলে n এর মান কত এখানে ক্যালকুলেশনে দেখেছি n এর মান কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে দুটো। এবার যদি কোথাও দুটো কোথাও তিনটে চেঞ্জ হতো তাহলে সেই আমরা যেরকম করেছি গুণ করে দুটো ইলেকট্রন তো সমান করব, প্লাস মাইনাস সমান করার জন্য মনে করে দেখো আমরা 11 এ 8 ইলেকট্রন ব্যালেন্স করেছিলাম, সেই ব্যালেন্স ইলেকট্রন যেরকম চেঞ্জ হয়েছিল এক জায়গায় দুটো এক জায়গায় তিন থাকলে কি হতো 2 আর 3 অল্টারনেট গুণ করে আমরা 6টা ইলেকট্রন পেতাম, তখন n এর মান কিন্তু যে কোনো এক সাইডে ব্যালেন্স করার জন্য কটা ইলেকট্রন লাগে 6টা, তাহলে এখানে 6 এখানে লেগেছে দুটো তাই n এর মান লিখবো আমরা দুটো 0.059 বাই 2 log of Zn2 প্লাস এর গাঢ়ত্ব কত ছিল আগে 0.2 আর হয়তো cu2 প্লাস এর কত ছিল 0.1। এটা ক্যালকুলেশন করব যা হবে সেটাই হচ্ছে সেলের ডিএনএ। বুঝা গেল জিনিসটা? তাহলে বিজ্ঞানের নাম স্টেট ইকুয়েশন হচ্ছে এটা ই সেল সমান ইনার সেল মাইনাস RT বাই NF ln রাইট বাই লেফট, রাইটে যে আয়ন আছে সেই আয়নের গাঢ়ত্ব বাই লেফটে যে আয়ন আছে সেই আয়নের গাঢ়ত্ব এইটা। এবার আমরা এটা ক্যালকুলেশনের সুবিধাতে ln থেকে লগ করলাম, কি করলাম 2.603 গুণ করলাম, ln মানে হচ্ছে 2.603 লগ, এটা আমরা করেছি। এইবার ক্যালকুলেশন করেছি একবারে RT 2.303 বাই এটাকে টোটাল ক্যালকুলেশন করেছি 0.05। তাহলে আমরা এটা লিখবই না, এটা আমার অবশ্য করার প্রয়োজন নেই। যদি আমাকে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে নাম্স ইকুয়েশনের রূপ লিখতে হয় তখন আমাকে এটা লিখতে হবে। আর যত অঙ্ক বা যত প্রবলেম আমরা সলভ করব সবসময় 0.059 বসাবো। n এর মান কতগুলো ইলেকট্রন, এই যে টোটাল সেল রিঅ্যাকশন লিখেছি, একদিকে বিক্রিয়া করতে গিয়ে সেলে ইলেকট্রন কতগুলো লেগেছে দুটো, এখানে n এর মান 2 আর এখানে যে দুটো গাঢ়ত্ব দেওয়া আছে এটা বসাবো, যা হবে সেটাই হচ্ছে সেলের ইএমএফ। বুঝা গেল? তাহলে প্রবলেম এইটুকুই। এরপরে আরো একটা দুটো প্রবলেম আছে, সেই দুটো টাইপের প্রবলেম হলে এই পার্টটা শেষ হবে। এটা একটু বড় চ্যাপ্টার, তিনটে পার্ট আছে চ্যাপ্টারের, পরের দিন ওই দুটো প্রবলেম করব, তারপরে আমরা আর একটা জিনিস আছে কন্ডাক্টেন্সের ব্যাপারগুলো যাব, তারপরে লাস্ট আছে ফ্যারাডে। এখনো দুদিন হয়তো চ্যাপ্টারটা শেষ করতে লাগবে। তোমরা এই পর্যন্ত আমি যেটাই পড়ালাম শুধু সেটাই পড়বে, তার বেশি পড়বে না। প্রথমে কি পড়বে তড়িৎ রাসায়নিক শেল জিনিসটা কি, ডিটেইলস ব্যাপারটা একটু দেখে নেবে। ড্যানিয়েল কোষের গঠন দেওয়া আছে, তড়িৎ বিভব কি করে উৎপন্ন হচ্ছে, লবণ সেতু কিভাবে কার্যপ্রণালী হচ্ছে। এখানে এই পর্যন্ত পড়ার জিনিস কি ছিল, পরীক্ষায় আসে কি লবণ সেতুর কাজ কি আর লবণ সেতুর মধ্যে কি থাকে, এছাড়া সেরকম কিছু আসে না। তাও একবার পুরোটা পড়ে নেবে। তারপর হচ্ছে এই যে প্রবলেমগুলো, একটা সেল লেখা, ড্যানিয়েল ওই যে সেল থেকে দুটো ভোল্টামিটার থেকে একটা সেল লিখলাম, সেল থেকে সেল বিক্রিয়া লিখলাম, আর কি করলাম সেল বিক্রিয়া থেকে সেল লিখলাম, আর দুটো তড়িৎদ্বার বিভব দেওয়া আছে সেখান থেকে একটা ইএমএফ বার করলাম।
ইএমএফ মানে তড়িৎচালক বল, সেটা আমরা বার করব। এবার তড়িৎদ্বার বিভব আমরা যেগুলো দেওয়া আছে সেটা কি দেখব, সব সময় বিজারণ বিভব, চালন বিভব নেব না। আর যদি চালন বিভব থাকে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে বিজারণ বিভবে ট্রান্সফার করব, দিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তারপরে কি পেলাম, একটা টোটাল সেলের ক্ষেত্রে একটা নান্স ইকুয়েশন, সেখান থেকে ইএমএফ বার করা। নান্স ইকুয়েশনের যে রূপ আমরা পেলাম, এই পর্যন্ত তোমাদের হয়ে থাকবে আজকে। নেক্সট দিন তোমরা এই পর্যন্ত বইয়ে পড়বে, নেক্সট দিন আমরা পরের প্রবলেম আবার করব, সেখান থেকে আবার করব। ঠিক আছে।